গায়ে আমার সাদা পোশাক, অন্তর আমার কালো। আমার চেয়ে সুন্দরবনে জীব জানোয়ার ভালো। গায়ে আমার সাদা পোশাক, অন্তর আমার কালো। আমার চেয়ে সুন্দরবনে জীব জানোয়ার ভালো। অন্তরে বিষ নিয়ে আমি পাপের পথে হাঁটি। অন্তরে বিষ নিয়ে আমি পাপের পথে হাঁটি। আমার আগে আছেন যিনি, তাহার জুতা চাটি। তালি দেন একটু। পার্ট 2 শুরু হয়ে গেল। এখন আমরা আসলে কি কি পড়তে যাচ্ছি সেটা আমি জাস্ট একটু জানিয়ে রাখি। আমরা সাবজেক্ট, পারসন, ভার্ব, অবজেক্ট বা কমপ্লিমেন্ট এই কয়েকটা জিনিস পড়তে যাচ্ছি। আর একটা হচ্ছে এক্সটেনশন। কি স্যার? এক্সটেনশন আমরা দেখেছি অনেকভাবে। আমরা যখন গ্রামার বইগুলোতে পড়ি বলে যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এরপরে হচ্ছে বাকি অংশ, কি বলে বাকি অংশ বলে না? এই বাকি অংশের নাম হচ্ছে এক্সটেনশন, অতিরিক্ত অংশ। সে এক্সটেনশনটা অনেকে আবার অবজেক্টকেও এক্সটেনশনের জায়গায় ফেলে, কিন্তু একটু পার্থক্য আছে। অবজেক্ট নিজে আলাদা জায়গা। এই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এগুলো বাদ দিয়ে যে বাকি যা যা আছে সেগুলো কি বলবো আমরা? এক্সটেনশন। সেগুলো আমরা বলবো কি কি এক্সটেনশন হতে পারে। শুনুন, তাহলে আমরা পড়াশোনা শুরু করছি। একটা আমাদের ইংরেজিতে ভালো করার জন্য বা কোনো বাচ্চা যদি ইংরেজি ভালো হয়, তার মূল ভিত্তি হচ্ছে সে সুন্দর লিখতে পারে বা বাক্য গঠন করতে পারে। বাক্য গঠন করা ইংরেজিতে ভালো করার অন্যতম সত্য। তাহলে একটা বাক্য আসলে কিভাবে লিখবো, আমি বাংলা থেকে, আমরা যেহেতু বাঙালি, বাংলা থেকে কিভাবে সুন্দরভাবে ইংলিশে ট্রান্সলেট করব, সেই ট্রান্সলেট করার জন্য আসলে আমার এই স্ট্রাকচারটা দরকার। নিচের স্ট্রাকচারটা আসলে তেমন কিছুই না, উপরের স্ট্রাকচারটা মানে উপরের যে গঠনটা আছে ওটাকে একটু আমরা মেকআপ লাগিয়েছি, তাছাড়া কিছুই না। এটা শুধু আগে জরিনা, এটা হচ্ছে এমনিতে গ্রামের মেয়ে জরিনা। আর পরে যেটা আছে সেটা হচ্ছে তার বিয়ের যখন দেখতে এসেছে তখন তাকে শুধু আমরা মেকআপ করেছি, এতটুকুই। কিন্তু আগে যেটা পরে একই কথা। তাহলে আমরা কি বললাম? ইংরেজিতে ভালো করার জন্য আমাকে আসলে বাক্যের গঠন সম্পর্কে ধারণা থাকা আবশ্যক। তাহলে একটা বাক্যে আসলে কি কি জিনিস থাকে সেই জিনিসগুলো আমরা এখন দেখব। একটা বাক্যে থাকে সাবজেক্ট, একটা বাক্যে থাকে ভার্ব, একটা বাক্যে থাকে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। এরপরও কি থাকে? এমপিটিআর। আসলে এই এমপিটিআর আসলে তেমন কিছু নয়। এমপিটিআর গুলো হচ্ছে অ্যাডভার্ব। কি বলে? অ্যাডভার্ব। ঠিক আছে? তাহলে আমরা এখন যে বিষয়ে কথা বলবো সেটা কিছুই না, সেটা হচ্ছে সাবজেক্ট নিয়ে এখন আমরা কথা বলবো। সুন্দর করে এখন ইয়া দেন সাবজেক্ট। খুবই সহজ পড়া, কারো কারো মনে একটু হাসি পেতে পারে, কিন্তু একটু পরে আপনার হাসি সব একদম বের হয়ে যাবে, মনের হাসি বের হয়ে যাবে। সো আমরা প্রশ্ন দিয়ে শুরু করি। সাবজেক্ট কাকে বলে এটা বলবে। ঐশী এসছে? হ্যাঁ, ঐশী বলুন। আপনারা কেউ স্কুলে যান নাই? কি এক ভয়ঙ্কর অবস্থা। সাবজেক্ট কাকে বলে? কর্তা বা সাবজেক্ট বলে। সাবজেক্টের বাংলা কি? কর্তা। হ্যাঁ বলুন বঙ্কিম। সাবজেক্টের বাংলা কর্তা নয়, থ্যাংক ইউ, উদ্দেশ্য। আর একটা বাক্যে যে কাজ করে তাকে সাবজেক্ট বলে, এই সংজ্ঞা পরিপূর্ণ সঠিক নয়, 50% সঠিক হতে পারে। তার মানে সাবজেক্টের বাংলায় আমি জানি না, সাবজেক্টের বাংলা হচ্ছে উদ্দেশ্য। এটা বাংলা জানার সাথে তেমন কিছুই নাই, জীবনে কোনো অ্যাড করবে না। তারপরে একটু শরীরটা জেনে রাখলাম। সাবজেক্ট কাকে বলে? তাহলে অনেকভাবে সংজ্ঞা দেওয়া যায়। আমরা এটাই লিখি, যার অনুসারে ভার্ব বসে, যার অনুসারে ভার্ব বসে তাকে সাবজেক্ট বলে। লেখাটা খারাপ হচ্ছে। অনুসারে, অনুসারে ভার্ব বসে, ভার্ব বসে তাকে আমরা কি বলবো? সাবজেক্ট বলবো। যার অনুসারে ভার্ব বসে তাকে কি বলবো? সাবজেক্ট বলবো। আমরা যখন রাইট ফর্ম ভার্ব অথবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যাব তখন আমরা সাবজেক্টকে আসলে হাজবেন্ড হিসেবে দেখাবো এবং তার বউ মানে ওয়াইফকে আমরা ভার্ব হিসেবে দেখাবো। এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং হতে যাবে, রাইট ফর্ম ভার্ব। তাহলে আমরা কি বললাম? যার অনুসারে ভার্ব বসে তাকে সাবজেক্ট বলে। আর একটা বাক্যে যে কাজ করে তাকে সাবজেক্ট বলে, এটা 50% সঠিক। ঠিক আছে? কারণ এমন আমরা অনেক দেখব যে ওই বাক্যে সাবজেক্ট আছে যে নিজে কাজ করছে না, তার উপরেই কাজ করা হচ্ছে, বাট সেও সাবজেক্ট। আমরা এগুলো আসবো, তো দামি দামি কথাবার্তা এখন না বলি। যার অনুসারে ভার্ব বসে। সো দেখুন, কেউ যদি আসলে সাবজেক্টটাকে আইডেন্টিফিকেশন করতে পারে, তার মানে ইংরেজির মোটামুটি 40 থেকে 50% তার হয়ে গেল মনে করেন। তাহলে এখন আমরা সেই সাবজেক্টটাকে আইডেন্টিফিকেশন করা ট্রাই করব। তাহলে আগে দেখুন, একটা সাবজেক্ট সাধারণত বাক্যের কোথায় বসে? আমরা জানি সাধারণত সাবজেক্ট বাক্যের শুরুতে বসে, অথবা এভাবে বলতে পারি সাধারণত সাবজেক্ট ভার্বের পূর্বে বসে। সাবজেক্ট কিসের পূর্বে বসে? ভার্বের পূর্বে বসে। আমাদের ছোটবেলা থেকে খুবই পরিচিত একটা স্ট্রাকচার যদি আমি লিখি, আমাদের স্যাররা যেটা দিয়ে পড়িয়ে আসেন আমাদেরকে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, আমাদের খুবই পরিচিত একটা স্ট্রাকচার, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট।
তার মানে কি সাবজেক্ট কোথায় বসে, ভার্বের পূর্বে বসে। এই জন্যই তো আমি লিখি আই অ্যাম আ স্টুডেন্ট, আই অ্যাম আ স্টুডেন্ট। তাহলে এখানে ভার্ব কে, অ্যাম। তাহলে তাহলে সাবজেক্ট কে, যেহেতু ভার্বের আগে যে বসে তাকে সাবজেক্ট বলে, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে আমাদের পরিচিত জরিনাকে দেখে আনি। জরিনা ইজ আ ডাইনি, জরিনা হয় একটা ডাইনি। তাহলে এখন আমরা দেখছি, তাহলে ইজ একটা ভার্ব, ভার্বের সামনে যে বসেছে সে হচ্ছে সাবজেক্ট। খুবই পরিচিত একটা স্ট্রাকচার, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আসলে এটা স্ট্রাকচার কোনো স্ট্রাকচারই না, এটা হচ্ছে এই যে পূর্বের স্ট্রাকচার থেকে ধার করা। তাহলে আমরা সাবজেক্ট কাকে বলি, সাধারণত ভার্বের আগে যে থাকে তাকে আমরা কি বলি, সাবজেক্ট বলি। এর জন্য আমরা যখন এখানে লিখেছিলাম জরিনা, কোথায়, এই যে জরিনা মানে ভার্ব ইজ, ইজের আগে জরিনা আছে, তাহলে এখানে হচ্ছে জরিনা সাবজেক্ট। যদি আমি লিখি হি ইজ অ্যান ইংলিশ টিচার, তাহলে এখানে সাবজেক্ট কে, এখানে হচ্ছে যেহেতু ইজ একটা ভার্ব তার সামনে হি আছে, হি একটা সাবজেক্ট। দে যদি আমি লিখি দে, এটা লিখতে হবে না, এগুলো এই কয়েকটা আপাতত। দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে, তাহলে এখানে খেলাটা হচ্ছে একটা ভার্ব, তাহলে এর সামনে যে আছে সে হচ্ছে সাবজেক্ট। তাহলে এখন আমরা আসি এই বড় বড় জিনিসগুলো, এই বড় বড় জিনিসগুলোতে আসলে সাবজেক্ট কে, এই বড় বড় জিনিসগুলোতে আসলে সাবজেক্ট কে, এই বড় বড় জিনিসগুলোতে আসলে সাবজেক্ট কে। তাহলে আমরা যে মূল কথাটা বললাম এটা এখন কেউ লিখে নেয়নি, এটা খুবই লজ্জার বিষয়। লজ্জার বিষয় কি, সেটা হচ্ছে এটা সাবজেক্ট সাধারণত ভার্বের পূর্বে বসে, ভার্বের পূর্বে বসে। সাবজেক্ট সাধারণত ভার্বের পূর্বে বসে, সাবজেক্ট সাধারণত ভার্বের পূর্বে বসে। আমরা একটা জিনিস একটু ক্লিয়ার করতে চাই, আমরা যে নিয়মগুলো বলবো সেখানে বারবার একটা কথাই বলবো, সেটা হচ্ছে সাধারণত সাধারণত সাধারণত। তার মানে একটু হলেও ব্যতিক্রম থাকলেও থাকতে পারে। এই জন্যই কেউ যদি আমাদেরকে বাধা দিতে না পারে, যদি বলে যে কেন আপনি যে কথা বললেন সাবজেক্ট নাকি ভার্বের পূর্বে বসে, দেখেন এখানে তো ভার্বের পরে বসেছে, তখন আমি সুন্দর করে দেখিয়ে দেবো যে ভাই আমি এখানে সাধারণত শব্দটা ইউজ করেছিলাম। বুঝতে পেরেছেন? তাহলে রিস্ক ফ্রি। সাবজেক্ট সাধারণত ভার্বের পূর্বে বসে। এরপরে সব থেকে দামি কথাটা লিখবো, যদি যেই কথাটা যদি আমি লিখতে পারি তাহলে বিশাল বড় একটা রুলস মুখস্থের হাত থেকে আমি বেঁচে যাব। সেই লেখাটা এখন লিখবো না, একটু পরে লিখবো। তাহলে এখন বলুন তো এই 2 নম্বর মানে এই এটাকে আমি এভাবে দেখাই, 1 নম্বর বাক্য, 2 নম্বর বাক্য, 3 নম্বর বাক্য। 1 নম্বর বাক্যে সাবজেক্ট কে কে কত কোনটা কোনটা সাবজেক্ট? সহজ কথা হচ্ছে ভার্ব, ভার্বের আগে যে থাকবে সেই তাকে আমরা কি বললাম, সাবজেক্ট বললাম। ইয়াস, দ্য পিপল অফ বাংলাদেশ। 2 নম্বর হচ্ছে দ্য স্টুডেন্টস অফ মিস্টার মুরাদ জন, মিস্টার মুরাদ জনের শিক্ষার্থীরা হয় খুবই সময়নিষ্ঠ, পাঞ্চুয়াল। 3 নম্বর হচ্ছে দ্য ক্যাট অফ মেনি কান্ট্রিজ, অনেকগুলো দেশের বিড়াল, ইজ অর আর ভেরি কিউট। আমরা এখানে দেখবো কোনটা হয়। এখন আমি 2 নম্বর সাবজেক্ট, 2 নম্বর দামি কথাটা লিখতে চাই, সেটা হচ্ছে এমন, প্রেপোজিশন যুক্ত শব্দ সাবজেক্ট হতে পারে না, পারে না, পারে না। প্রেপোজিশন যুক্ত ওয়ার্ডস, ওয়ার্ডস মানে তো শব্দ, এই জন্য এস অ্যাপোস্ট্রফি দিলাম। একটা শব্দ থাকতে পারে বা এক থেকে বেশি শব্দ থাকতে পারে, ওয়ার্ডস সাবজেক্ট হতে পারে না, যেটা কিনা টোফল বা ক্লিপসের বইগুলোতে বলে পারে না। কিন্তু এখানেও একটু ব্যতিক্রম আছে, এর জন্য আমি আসলে কি ইউজ করব এখানে বলুন তো, সাধারণত। এটা একটু অ্যাড করে নেন। খুবই দামি পড়া পড়াচ্ছি, কিন্তু কেউ যদি এগুলো বুঝতেও না পারে কিন্তু লিখতে হবে, এগুলো বাসা গিয়ে ভালো বুঝতে পারবেন, এটা পড়লে আরো ভালো বুঝতে পারবেন। আবার বলছি এগুলো তথাকথিত ক্লাস নয়। ঠিক আছে, দেখুন তার মানে আমি যদি এখন বলি, এটা আমরা প্রথমে কথা বললাম সাবজেক্ট সাধারণত ভার্বের পূর্বে বসে, তাহলে এখানে ভার্ব হচ্ছে আর, তাহলে সাবজেক্টটা হচ্ছে দ্য পিপল অফ বাংলাদেশ, সেই সম্পূর্ণটাকে সাবজেক্ট বলছি। কিন্তু পরে আরেকটা দামি কথা বলা হয়েছে যে প্রেপোজিশন যুক্ত শব্দ বা শব্দগুচ্ছ সাবজেক্ট হতে পারে না। তার মানে এই অংশে কে কে প্রেপোজিশন যুক্ত শব্দগুচ্ছ কে, অফ বাংলাদেশ, তাহলে এ কোনো সাবজেক্টের অংশ নয়। তাহলে মূল সাবজেক্টটা আসলে কে, দ্য পিপল। দ্য পিপল একজন না একের থেকে বেশি, একের থেকে বেশি। দ্য পিপলের বাংলা অর্থ হচ্ছে মানুষরা বা মানুষগুলো। এর জন্য এখানে আমি কি বসিয়েছি, আর বসিয়েছি। তারপর দেখুন দ্য স্টুডেন্টস মানে শিক্ষার্থীরা, অফ মিস্টার মুরাদ, তাহলে মিস্টার মুরাদ অফের বাংলা অর্থ কি জানি আমরা, এর। তাহলে মিস্টার মুরাদের শিক্ষার্থীরা,
তার মানে অফ প্লাস মিস্টার মুরাদ জং, এটা কি সাবজেক্ট হতে পারে কি পারে না? সাবজেক্ট হতে পারে না। তাহলে মূল সাবজেক্ট হচ্ছে দ্য স্টুডেন্টস। এর যেহেতু এখানে দ্য স্টুডেন্টস একের থেকে বেশি মানুষ, এজন্য আমরা কি বসিয়েছি এখানে আর। এবার আমরা আসল খেলায় আসি। দা খ্যাট মানে একটা বিড়াল, সেটাকে আমি নির্দিষ্ট করে বলছি। এই যে খ্যাট, এর সামনে কি ইউজ করেছি? ডিটারমিনার দা ইউজ করেছি। আমরা জানি আর্টিকেল গুলো ডিটারমিনার হতে পারে। দ্য খ্যাট অফ মেনি কান্ট্রিজ, অনেকগুলো দেশের বিড়াল, কিন্তু অনেকে এই যে মেনি কান্ট্রিজ এস আছে মেনি আছে এটাকে দেখিয়ে ঠাস করে আরটা দাগিয়ে দিবে, যখন এসে দাগিয়ে দেবে তখনই সে ধরা খাবে। কারণ আমরা বারবার বলছি প্রেপোজিশন যুক্ত শব্দ বা শব্দগুচ্ছ সাবজেক্ট হতে পারে না। তাহলে কে সাবজেক্ট? সেই প্রেপোজিশনের আগে যে আছে সে। দা খ্যাট, দা খ্যাট মানে হচ্ছে বিড়ালটি, একটা বিড়াল, নট বিড়ালগুলো। এর জন্য আসলে এখানে আর হবে না, সেখানে কি হবে? ইস হবে। তার মানে আমরা কি বললাম? প্রেপোজিশন যুক্ত শব্দগুলো সাবজেক্ট হতে পারে না, সাধারণত সাবজেক্ট হতে পারে না। থ্যাংক ইউ। তাহলে এখন দেখুন, এখন একটা বিশাল কঠিন একটা নিয়ম আগে লিখে রাখছি, এগুলো রাইট ফর্ম ভার্বেও লিখে রাখবো, কোনো সমস্যা নেই। তাহলে চলুন আমরা সেটা লিখি। আমাদের মাথায় কি রাখতে হবে? আমাদের মাথায় রাখতে হবে সাবজেক্ট সাধারণত ভার্বের পূর্বে বসে, এবং 2 নম্বর কথা কি? প্রেপোজিশন যুক্ত শব্দ সাবজেক্ট হতে পারে না। আচ্ছা, ওই জিনিসটা এখন নাই লিখি, ওটা অন্যদিন লিখবো। যারা ক্লাস 6-7 এ আছেন তাদের জন্য আসলে কোনটা মাথায় রাখতে হবে? কি মাথায় রাখতে হবে? সাবজেক্ট কি, যার অনুসারে কি বসে? ভার্ব বসে। সাবজেক্ট কোথায় বসে? সাধারণত ভার্বের শুরুতে বসে, অথবা সাবজেক্টের পজিশন কোথায়? ভার্বের শুরুতে। তাদের জন্য এতটুকুই রাখতে হবে, আর আজে বাজে কথাগুলো যেগুলো বললাম ওগুলো ক্লাস 6-7 এর জন্য রাখতে হবে না। ঠিক আছে? তাহলে এখন আমাকে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হচ্ছে সাবজেক্ট গুলো দেখতে কেমন, সেই জিনিসটাকে আমার চিনতে হবে, অথবা কে কে সাবজেক্ট হতে পারে। তার মানে এরা কি হতে পারে? সাবজেক্ট হতে পারে। আর কি হতে পারে? অবজেক্ট হতে পারে। তাহলে এখন আমরা আসলে তখন থেকে সাবজেক্ট নিয়েই বারবার আলোচনা করছি। সাবজেক্ট মানে কি? যার অনুসারে ভার্ব বসবে। আর যদি আমি সঠিকভাবে ভার্ব বসাতে পারি তাহলে আমার রাইট ফর্ম অফ ভার্ব অথবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কারেক্ট হবে। তার মানে আমাকে ভার্ব সঠিকভাবে বসানোর জন্যই আমাকে সাবজেক্টটা চিনতে হবে। সাবজেক্ট বহু রকমের হতে পারে, সেই রকমগুলো এরকম হতে পারে। নাউন হতে পারে, নাউন ফ্রেজ বা নাউন ক্লোজ। সাবজেক্ট বা অবজেক্ট প্রোনাউন হতে পারে, ইনফিনিটিভ হতে পারে, জিরান্ট হতে পারে। তার মানে ইনফিনিটিভ মানে কি? খুবই সহজ। ইনফিনিটিভ মানে হচ্ছে 2 + V1। মানুষজন একটু আমরা দেখি, 2 + V1, 2 + V1। তাহলে 2 মানে 2, V1 মানে হচ্ছে গো হতে পারে, V1 মানে হচ্ছে ইট হতে পারে, V1 মানে হচ্ছে ড্যান্স হতে পারে। তাহলে যদি আমি এটা আপনাকে বলতে চাই, আই ওয়ান্ট টু লিভ, আই ওয়ান্ট টু লিভ, আমি বাঁচতে চাই, পিসফুলি, PEACEFULLY, আমি সুন্দরভাবে বাঁচতে চাই, শান্তি মতো বাঁচতে চাই। তাহলে দেখুন এই যে টু লিভ, এই টু লিভটা হচ্ছে কি বলুন তো? একটা হচ্ছে ইনফিনিটিভ। আর যদি আমি বলি ইনফিনিটিভ ফ্রেজ, তখন আরেকটা শব্দকে আনবো, টু লিভ পিসফুলি। ঠিক আছে? আমরা এগুলো তো আরো আলোচনা করব, কোনো ভয়ের কারণ নাই। আপনাদের কি কি জিনিস একটু মাথায় রাখতে হবে? ইনফিনিটিভ মানে কি? 2 + V1। আর যদি বলি হচ্ছে ফ্রেজ, তার সাথে আরেকটা শব্দ থাকবে। তারপর হচ্ছে জিরান্ট মানে কি? ভার্বের সাথে আইএনজি। আর জিরান্টের আসলে কাজ কি? নাউনের মতো কাজ করে। কিসের মতো কাজ করে? নাউনের মতো কাজ করে। এই যে এই পড়াগুলো তো এটা প্রথম ক্লাসের পড়াশোনা না, এগুলো তো হচ্ছে 15-20 নম্বর ক্লাসের পড়াশোনা। কিন্তু আগে থেকে আমরা যেহেতু বারবার এগুলো বলবো, এই জন্য আমাদের শুনতে একটু অভ্যস্ত হয়ে যাব। তাহলে আমরা সাবজেক্ট এবং অবজেক্ট নিয়ে সামান্য কিছু কথা বললাম। আমি একটু রিভাইজ দিচ্ছি, দেখুন তো মেলাতে পারেন কিনা। সাবজেক্ট হচ্ছে যার অনুসারে ভার্ব বসে, এবং 2 নম্বর দামি কথা হচ্ছে প্রেপোজিশন যুক্ত শব্দ সাবজেক্ট হতে পারে না। তার মানে কি? প্রেপোজিশনের আগে যে আছে সেই আসল সাবজেক্ট। 3 নম্বর যে কথাগুলো বলছি, কে কে সাবজেক্ট বা অবজেক্ট হতে পারে? নাউন হতে পারে, নাউন ফ্রেজ হতে পারে, নাউন ক্লোজ হতে পারে, প্রোনাউন হতে পারে, ইনফিনিটিভ ফ্রেজ বা ইনফিনিটিভ শুধু হতে পারে, জিরান্ট ফ্রেজ বা শুধু জিরান্ট হতে পারে। তার মানে এখন আমরা একটু দুইটা জিনিস নিয়ে একটু আলোচনা করব, সেটা হচ্ছে ফ্রেজ এন্ড ক্লোজ, ফ্রেজ এন্ড ক্লোজ, ফ্রেজ এন্ড ক্লোজ। ছোট্ট করে একটু আলোচনা করে রাখি, এটা নিয়ে আমাদের বিস্তারিত ক্লাস থাকবেই ফ্রেজ ক্লোজ নিয়ে। দেখুন, ফ্রেজ কথার অর্থ কি বলুন তো? শব্দ গুচ্ছ। আচ্ছা, শব্দগুচ্ছ কথার অর্থ কি আমরা বুঝি? হ্যাঁ, শব্দগুচ্ছ মানে হচ্ছে একের থেকে বেশি শব্দ। শব্দগুচ্ছ মানে কি? একের থেকে বেশি শব্দ। শব্দগুচ্ছ মানে কি? একের থেকে বেশি শব্দ। আমরা ক্লোজকেও আসলে শব্দগুচ্ছই বলতে পারি। ক্লোজকেও আমরা কি বলতে পারি? শব্দগুচ্ছই বলতে পারি, যদিও নাম এক কিন্তু আসলে চেহারা দেখতে ভিন্ন, সেই জিনিসটাই আমরা দেখাবো।
যেমন যদি আমি বলি এখানে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ, আই লাভ জরিনা, আমি জরিনাকে ভালোবাসি। তাহলে দেখুন এখানে সাবজেক্ট কে, ইউ নাকি জরিনা নাকি আই? অবশ্যই অবশ্যই জরিনা এবং ইউ, এটা সাবজেক্ট হতে পারে না। কেন? কারণ সাবজেক্টের অবস্থান হচ্ছে ভার্বের পূর্বে, এর জন্য হচ্ছে আই হচ্ছে এখানে সাবজেক্ট। আমি যদি এই বাক্যটাকে অতীত করতে চাই তাহলে বাক্যটা কেমন হবে দেখতে? আই লাভড ইউ অথবা আই লাভড জরিনা, আমি জরিনাকে ভালোবেসেছিলাম। বলুন। হ্যাঁ, থ্যাংক ইউ, আপনি যে জন্য বলেছেন এটাই ঠিক আছে। জরিনাকে লাভড অতীত করলাম। আমি আরেকটা জিনিস লিখতে চাই, সাফা কি লিখলাম? সাফা ইজ আ স্টুডেন্ট। আর এটা কি লিখবো? সাফা ওয়াজ আ স্টুডেন্ট। এতগুলা জিনিস, সময় হচ্ছে 20 সেকেন্ড। গুড, বাকিটাও ডান করুন। আবারও বলছি, আমাদের আজকের লেকচার গুলোতে পরিপূর্ণ বুঝতে হবে না, 60% বুঝলেই হবে। কেউ 80% বোঝারও চেষ্টা করবেন না, 60%। আমরা নতুনদের উদ্দেশ্যে এই কথাটা বললাম। আর একটা আমরা লিখি সুইমিং, SWIMMING, কি যেন একটা মিস হলো। সুইমিং ইজ, এই যে আ গুড, এই যে গুড, অথবা আমি গুড না লিখি, আচ্ছা গুডই লিখি। এই যে টাইপ, স্বীকৃতি, গুড টাইপ। এই যে অফ, এক্সারসাইজ, এক্সারসাইজ একটা আনকাউন্টেবল নাউন, এর জন্য আমরা টাইপ অফ ইউজ করেছি, করে কাউন্টেবল করে ফেললাম। এক্সারসাইজ বানানি তো ভুলে গেলাম। মনে পড়েছে, মনে পড়েছে, থ্যাংক ইউ। মানুষজন এটাকে লেখা দেখুন তো ছেলেরা, কেউ কেউ মনে করছে বা কোন ঝামেলায় পড়লাম। বাবা এখন আপনাদের লেখা শুরুই হয়নি, তারপর দেখেন কত কিছু লিখতে হয়। শিখতে হলে একটু লিখতে হবে, এর বিকল্প নেই। আপনি কি আজকে নতুন? গত ক্লাসে এসেছিলেন? আচ্ছা, আমাদের যে ক্লাসে কে কে আসছিলাম একটু মনে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা মানে একটু আবার কথা বলা শুরু করতে পারি। একটা গান শোনাই ছোট করে, 4 লাইনের গান। না ওটা শোনাবো না, ওই চুরি পাখিটা আজকে শোনাবো না, ওটা আগামী ক্লাসে শোনাবো। একটু গায়ে আমার সাদা, একটু পানিটা পান করে নেই, গলাটা বসে গিয়েছে। ওকে, 1 2 3। গায়ে আমার সাদা পোশাক, অন্তর আমার কালো, আমার চেয়ে সুন্দর বনে জীব জানোয়ার ভালো। গায়ে আমার সাদা পোশাক, অন্তর আমার কালো, আমার চেয়ে সুন্দর বনে জীব জানোয়ার ভালো। অন্তরে বিষ নিয়ে আমি পাপের পথে হাঁটি, অন্তরে বিষ নিয়ে আমি পাপের পথে হাঁটি, আমার আগে আছেন যিনি তাহার জুতা চাটি। তালি দেন একটু। কি অবস্থা, তালিফে জিজ্ঞেস করে নিতে হয়। আচ্ছা ওই যে ওটাও শোনাই, 4 লাইনের গান তো শান্তি লাগলো না শুনিয়ে। এবারে আমি এটা শোনার পর একটু ধরবো। হয়তো হয়তো দেখেছো 4-5 ফোঁটা জলে, 4 সেকেন্ডে চড়ুই পাখি স্নান, আমিও এখন সেই পাখিটার দলে, জানিয়ে দিলাম 4 লাইনের গান, জানিয়ে দিলাম আমার অবস্থান। আবারও শোনাচ্ছি একই গান। হয়তো দেখেছো 4-5 ফোঁটা জলে, 4 সেকেন্ডে চড়ুই পাখি স্নান, আমিও এখন সেই পাখিটার দলে, জানিয়ে দিলাম আমার অবস্থান। এই গানের ব্যাখ্যা পরে শুনতে চাবো, আবার পড়াশোনায় একটু ফিরে আসি। কি কি যেন খেয়ে ফেললাম, এটা কি ছিল? তাহলে আমরা আলোচনা করছিলাম ফ্রেজ এবং ক্লোজ নিয়ে।
ফ্রেজ মানেও শব্দগুচ্ছ, ক্লোজ মানেও শব্দগুচ্ছ, যদিও ক্লোজের আরেকটা সুনির্দিষ্ট বাংলা আছে যার নাম হচ্ছে বাক্যাংশ। যার নাম কি স্যার? বাক্যাংশ। এই বাংলাগুলো মাথায় না রাখলেও কোনো অসুবিধা নাই, রাখতে পারলে অনেক ভালো। তার মানে আমরা দেখছি, আমরা বললাম ফ্রেজ, আমি এখন কথা বলবো ফ্রেজ নিয়ে, বারবার বলছি কি নিয়ে কথা বলবো? ফ্রেজ নিয়ে। ফ্রেজের সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে না। আমরা এতক্ষণ থেকে সাবজেক্ট নিয়ে কথা বলেছি এবং এখনো সাবজেক্টের মধ্যেই যদিও আছি, কিন্তু ফাইনাইট ভার্ব নিয়ে আমরা কথা বলিনি। তার মানে একটু ছোট্ট করে চুপ করে এক কর্নারে লিখে রাখেন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব তেমন কিছুই না, খুবই সহজ জিনিস। ফাইনাইট ভার্ব মানে যে ভার্ব দেখে টেন্স চেনা যায়। ফাইনাইট ভার্ব মানে কি? যে ভার্ব দেখে টেন্স চেনা যায়। আমার লেখা শেষ না আপনার লেখা শেষ? যে ভার্ব দেখে টেন্স চেনা যায়, যে ভার্ব দেখে টেন্স চেনা যায়, যে ভার্ব দেখে টেন্স চেনা যায়, যে ভার্ব দেখে টেন্স চেনা যায়। তার মানে আসলে কি? টেন্স টেন্স এখন তো আমরা শিখাই নাই, বাট এতটুকু কনসেপ্ট নিশ্চয়ই আপনার মনে আছে বা ধারণা আছে। যদি কি বলি সাফা, সাফা ইজ আ স্টুডেন্ট, মানে হচ্ছে সাফা হয় একজন শিক্ষার্থী। ওই একই বাক্যটাকে আমি ইসের পরিবর্তে কি লিখেছি? ওয়াজ। তাহলে সাফা ছিল কি? একজন শিক্ষার্থী। আগে প্রথম একটা অর্থ হচ্ছে সাফা হয় একজন শিক্ষার্থী, তার মানে প্রেজেন্ট সেন্স বা প্রেজেন্ট টেন্স। আর দ্বিতীয় হচ্ছে সাফা ওয়াজ আ স্টুডেন্ট, এটা কোন টেন্স? অতীত। তার মানে আসলে আমি কি দেখে বুঝতে পারলাম যে এটা অতীত? এই যে ইজটা হয়ে গেছে ওয়াজ। তার মানে কি? আমি ইজ দেখে চিনতে পারলাম এটা প্রেজেন্ট, ওয়াজ দেখে চিনতে পারলাম এটা পাস্ট। তার মানে এখানে ইজ এবং ওয়াজ কি ভার্ব? ফাইনাইট ভার্ব। সেম ভাবে যদি আমি বলি আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আর একটা লিখলাম আই প্লেড ফুটবল, কি লিখলাম? আই প্লেড ফুটবল। তাহলে এই যে যখন আমি লিখলাম আই প্লেড ফুটবল, তখন এই বাক্যটা কি হয়ে গেল? অতীত হয়ে গেল। তার বাংলা অর্থ হচ্ছে আমি ফুটবল খেলেছিলাম। আর প্রথম হচ্ছে আই প্লে মানে খেলা করা, আই প্লে ফুটবল মানে আমি ফুটবল খেলি। তার মানে আমি কিভাবে বুঝলাম এটা প্রেজেন্টে, প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্টের কথা বলছে? আমি কিভাবে বুঝলাম এটা পাস্টের কথা বলছে? আমি আসলে বুঝলাম এই যে ভার্ব দেখে, এই ভার্ব দেখে। তার মানে এখানে প্লে বা প্লেড আসলে কি ভার্ব হবে? এখানে ফাইনাইট ভার্ব হবে। এখন যদি আমি বলি আই অ্যাম প্লেইং ফুটবল, আমি এখানে অ্যাম এর নিচে আন্ডারলাইন করলাম এবং প্লেইং এর নিচে আন্ডারলাইন করলাম। সেম জিনিসটাই আমি যদি আবার নিচে একটু লিখি বা উপরে লিখি আই ওয়াজ প্লেইং ফুটবল, তাহলে আমি ফুটবল খেলছিলাম। তাহলে বলুন দেখি, যখন আমি বললাম আই অ্যাম প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলছি মানে বর্তমানে খেলছি। তাহলে আমি কিভাবে বুঝলাম এটা বর্তমান? অ্যাম আছে। আর আমি যখন লিখলাম যে আই ওয়াজ প্লেইং ফুটবল, তাহলে এটা হচ্ছে কিভাবে আমি বুঝলাম এটা অতীত আছে? ওয়াজ। মানুষজন প্লিজ একটু এখানে লক্ষ্য করুন, এটা প্রথম বাক্যটা এখানকার মধ্যে যে উপরেরটা হচ্ছে অতীত, পরেরটা হচ্ছে প্রেজেন্ট। আমি কিভাবে পার্থক্য করতে পারছি অ্যাম এবং ওয়াজ দিয়ে? আমি কি এই যে ফিলিং দিয়ে পার্থক্য করতে পারছি? না, নিচের বাক্যেও ফিলিং ছিল, উপরের বাক্যে সেম ফিলিং আছে। তার মানে আমি ফিলিং দেখে আসলে টেন্স নির্ণয় করতে পারছি না, কিন্তু আমি অ্যাম ওয়াজ দেখে টেন্স নির্ণয় করতে পারছি। এজন্যই অ্যাম এবং ওয়াজ এখানে হবে ফাইনাইট ভার্ব। আর ফ্লেইং যেটা আছে সেটার আরেকটা নাম আছে, ফাইনাইট ভার্বের আরেক বিপরীত হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব। তার মানে এখানে ফ্লেইং হচ্ছে কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব। কারো কোনো কি প্রশ্ন আছে ফাইনাইট নন ফাইনাইট নিয়ে? বাবা এগুলো নিয়ে তো আমরা বিস্তারিত করবো, জাস্ট এই বেয়াদবটা এখানে আসছে দেখি আমরা বুঝালাম। বলবে বিশেষ করে এগুলো আসলে জব পরীক্ষাগুলোতে বেশি আসে বা ইউনিভার্সিটি পরীক্ষায় বেশি আসে, যে এটা কি ফ্রেজ নাকি ক্লোজ, এটা কোন ধরনের ফ্রেজ কোন ধরনের ক্লোজ, এই ধরনের প্রশ্ন আসে। তাহলে এখন আমি একটু আবারও আমার জরিনার কাছে ফিরে যাই। আমি লিখলাম আই লাভ জরিনা, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। তার মানে এখানে সাবজেক্ট কে বলুন তো? আই। এবং ভার্ব কে এখানে বলুন দেখি? লাভ। এই লাভ কি এখন আমরা শুধু ভার্ব বলবো নাকি একটু ফাইনাইট ভার্ব বলবো? ফাইনাইট ভার্ব। তাহলে এখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আছে। তার মানে এই অংশটা আসলে কি একটা? এই অংশটা একটা ক্লোজ না ফ্রেজ? ক্লোজ, সি এল এ ইউ এস সি, ক্লোজ। অপর দিকে যদি আমি বলি শুধু সুইমিং, না সুইমিংটাই আমরা যাই না, আমরা আরেকটা দেই প্লেইং। আমরা সুইমিং একটু পরে আসছি। একই প্লেইং ইন দা মর্নিং ইজ গুড ফর হেলথ।
মানুষজন একটু প্লিজ দেখি আমরা। সুইমিং, আসলে সুইমিং কি ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব? আমরা যদি নন ফাইনাইট নিয়ে এখন আলোচনা করি না, অ্যাট লিস্ট এটা ফাইনাইট নয়। তাহলে ফাইনাইট কে আছে স্যার? ইজ। কারণ আমরা চাইলে ইজটাকে যদি অতীত করতে চাই, অতীত, সুইমিং ওয়াজ আ গুড এক্সারসাইজ, তাহলে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কারণ আমরা জানি সুইম মানে সাঁতার কাটা, আর সুইমিং মানেও সাঁতার, কিন্তু এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কারণ এটাকে দেখে আমরা টেন্স চিনতে পারি না। এটা বর্তমান ক্ষেত্রেও সুইমিং থাকে, ওয়াজ লিখলেও সেই সুইমিং থাকে, কিন্তু ইজ বর্তমানে ইজ, পাস্টে গেলে ওয়াজ। এখন আমরা এখানে আসি, আমার নিচে আন্ডারলাইন করলো প্লেইং ইন দ্য ফিল্ড। প্লেইং ইন দ্য ফিল্ড এটা আসলে ফ্রেজ নাকি ক্লোজ? আমি এখন একজনকে ধরবো, সে হচ্ছে বঙ্কিম। বলুন তো, প্লেইং ইন দ্য ফিল্ড ফ্রেজ না ক্লোজ? ফিল্ড। আরো একটু আপনার মনে সন্দেহ ঢুকিয়ে দেই, প্লেইং ফুটবল, এটা ফ্রেজ না। সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব যদি একসাথে থাকে তখন সেটা আমি ক্লোজ বলবো, আর সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব যদি একসাথে না থাকে তাহলে সেটাকে আমি কি বলতে পারবো না? ক্লোজ বলতে পারবো না। এখানে আসলে সাবজেক্ট কোথায়? আমরা এখানে ভার্ব দেখতে পাচ্ছি, যদি এটা ফাইনাইট ভার্ব নয়। এখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একসাথে নেই, এজন্য এটা কি স্যার? ফ্রেজ। এবার দাঁড়াবে জিম। জিম, হ্যালো জিম, সো নাইস ইন দ্য ইভিনিং, এটা ফ্রেজ নাকি ক্লোজ? যেটা আন্দোলন করেছি, কি মনে হচ্ছে জিম? হ্যাঁ, ফ্রেজ। কেন? আপনার এরিয়া এতটুকু, এই যে এতটুকু, এটা ফ্রেজ নাকি ক্লোজ? ফ্রেজ। কেন ফ্রেজ? কারণ এখানে আমি সাবজেক্টটা খুঁজেই পাচ্ছি না, এবং এখানে ভার্বেরও তো কোনো নামগন্ধ নাই। যেহেতু ফ্রেজ মানে কি শব্দগুচ্ছ, শব্দগুচ্ছ মানে কি একের থেকে বেশি শব্দ থাকবে, তাহলে এখানে তো অনেকগুলো শব্দ আছে, তাই না? থ্যাংক ইউ, সিট ডাউন। প্রেপোজিশন, হ্যাঁ, প্রেপোজিশন যুক্ত শব্দ সাবজেক্টের অংশ হতে পারে না। এর জন্যই এই যে টু ইউ তো একটা প্রেপোজিশন, সাবজেক্টের অংশ নয়। এর জন্য এখানে টকিংটাই হচ্ছে সাবজেক্ট হিসেবে কাজ করছে। থ্যাংক ইউ, সিট ডাউন প্লিজ। আপনি এই যে টকিং টু ইউ ওয়াজ, আমি এতটুকু নিচে আন্ডারলাইন করলাম, এটা ফ্রেজ নাকি ক্লোজ? কেন? এই ব্রেইন, এটা কি ঠিক বলেছো? মেধা, হ্যাঁ মেধা, এটা কি ঠিক বলেছে? হ্যাঁ, ও ফ্রেজ বলেছে। হ্যাঁ, বলুন দেখি ইরানা, কেন? গুড, অবশ্যই। এই যে টকিং মানে কথা বলা, এটা একটা সাবজেক্ট, আর এই যে ওয়াজ একটা ফাইনাইট ভার্ব, যাকে দেখে টেন্স চেনা যায়, অতীত টেন্স, তাহলে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একসাথে আছে, আমি যতটুকু আন্ডারলাইন করেছি অতটুকুর মধ্যে যে সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকে তাহলে সেটা হয়ে যাবে ফ্রেজ। তাহলে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আছে, এর জন্য এই অংশটা কি স্যার বলুন? ভুল বলেছি, ক্লোজ। সেটা হয়ে যাবে কি CLAUSE, ক্লোজ। যারা ফ্রেজ বলেছেন তারা একটু উচিত শিক্ষা গ্রহণ করুন এখান থেকে। ডিরেক্ট অবজেক্টটা হচ্ছে আপনি যে কলম দিয়ে লিখছেন সেই কলম, আর এই ইনডিরেক্ট হচ্ছে আপনি, তার মানে হচ্ছে জরিনা। হ্যাঁ, বুঝলেন নাই তো? আমি তো বুঝাই নাই, কি বুঝবেন? তার মানে আমরা কি বলতে পারি? অবজেক্ট সাধারণত দুইটা, মানে অবজেক্ট সাধারণত কি আছে? দুই প্রকার। একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, আর একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট মানে পেন। পেন বলুন তো ব্যক্তি নাকি বস্তু? বস্তু। তার মানে ডিরেক্ট যে অবজেক্টটা সেটা হচ্ছে বস্তু টাইপের জিনিসপত্র হবে, এই জন্য সেটাকে সুন্দরভাবে বাংলায় বলে বস্তুবাচক। আর জরিনা বলেন তো কি একটা মহিলা মানে ব্যক্তি, এর জন্য ইনডিরেক্ট হচ্ছে ব্যক্তিবাচক। একটা দামি কথা আগে লিখে রাখি, আমি আর লিখবো না, আপনারা লিখবেন। লেখাটা সুন্দর করে লিখুন। দামি কথা নাম্বার 1, একটা বাক্যে যদি দুইটা অবজেক্ট থাকে, একটা বাক্যে যদি দুইটা অবজেক্ট থাকে তখন এই ডিরেক্ট এবং ইনডিরেক্ট কথাটা আসবে। একটা বাক্যে যখন দুইটা অবজেক্ট থাকে
তখনই ডিরেক্ট এবং ইনডিরেক্ট কথাটা আসবে। একটা বাক্যে যখন দুইটা অবজেক্ট থাকে তখনই ডিরেক্ট ইনডিরেক্ট কথাটা আসবে। খুব দ্রুত লিখতে হবে। দামি কথা নাম্বার 2, যদি বাক্যে একটাই অবজেক্ট থাকে, যদি বাক্যে একটাই অবজেক্ট থাকে সেটা হোক ব্যক্তিবাচক বা বস্তুবাচক, যদি বাক্যে একটাই অবজেক্ট থাকে, এটা 2 নম্বর কথা। প্রথম কথা শেষ হয়েছে? রোমানা প্রথম কথাটা শেষ করতে পেরেছেন? আচ্ছা, আবার 2 নম্বর কথা আগে বলি। তাহলে হোক সেটা ব্যক্তিবাচক বা বস্তুবাচক, সেটা ডিরেক্ট অবজেক্টই হবে। আমি আরেকবার খুবই আস্তে করে বলি। অবজেক্ট 2 প্রকার, একটা ডিরেক্ট আর একটা কি স্যার? ইনডিরেক্ট। সো ডিরেক্ট অবজেক্ট মানে ডিরেক্ট ইনডিরেক্ট কথা কখন আসবে? দামি কথা 1, যখন একটা বাক্যে 2টা অবজেক্ট থাকবে তখন ডিরেক্ট ইনডিরেক্ট কথাটা আসবে। আর যদি একটা 2 নম্বর দামি কথা 2, একটা বাক্যে যদি একটাই অবজেক্ট থাকে তখন সেটা কি অবজেক্ট? ডিরেক্ট। সেটা হোক ব্যক্তিবাচক বা বস্তুবাচক, কোনো অসুবিধে নেই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে একটা যে শব্দ, এটা যে একটা অবজেক্ট, আমি বুঝবো কিভাবে? আমি যদি অবজেক্টই না চিনি তাহলে আমার ডিরেক্ট ইনডিরেক্ট লাভ কি জেনে? তাহলে এখন আমাদের টার্গেট হচ্ছে অবজেক্টকে চেনা, তাহলে খুবই সাবজেক্টকেও চেনা। তাহলে আপনি টাইটেল দেন কিভাবে, আমরা ইংলিশে না লিখে বাংলায় লিখি, কিভাবে সেন্টেন্স এ সাবজেক্ট ও অবজেক্ট খুঁজে পাবো, কিভাবে সেন্টেন্স এ সাবজেক্ট ও অবজেক্ট খুঁজে পাবো। লিখুন, আগে ভার্ব খুঁজে বের করো, আগে ভার্ব খুঁজে বের করুন। দুই নাম্বার, সেই ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করুন। কে বা কারা দ্বারা প্রশ্ন করলে আমি যা পাবো তাই সাবজেক্ট। সেই ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, এখানে কি হবে? কয় দীর্ঘিকারে কি, নট কয় ঋস্বীকারে কি। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমি যা পাবো তাই অবজেক্ট। এটা 100% ক্ষেত্রে সঠিক নয়, কিন্তু 95% ক্ষেত্রে সঠিক। আমাদের এতটুকু জানলেই হবে। কে বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাবো, কে বা কারা দ্বারা প্রশ্ন। থ্যাংক ইউ সাফা। আমি তো কারা বলেছি কিন্তু আকারটা ইয়ে হয়ে গিয়েছে। বাংলা কি এতটুকু লেখা শেষ? তার মানে আসলে আমাদের পড়াগুলো হচ্ছে একটার সাথে আরেকটা এমন ভাবে সম্পর্কিত, এখন আমাকে অবজেক্ট খুঁজে বেরার জন্য আবার নাকি ভার্বকে আগে খুঁজে বের করতে হবে, কি এক ভয়ঙ্কর অবস্থা। তার মানে অবজেক্টের নিচে একটু জায়গা ফাঁকা রাখি, অবজেক্টের নিচে মোটামুটি 1 পৃষ্ঠা বা হাফ পৃষ্ঠা জায়গা ফাঁকা রাখুন। টাইটেল দেন ভার্ব, তারপরে কি দেন? ভার্ব। মানে হচ্ছে 2 নম্বর যে সংজ্ঞাটা বা যে বাংলা লিখলাম এটা খুবই সুন্দরভাবে লিখেছি। 1 নম্বরটা খুব সুন্দরভাবে লিখিনি, এটা আপনাদের জন্য রেখেছি। আপনারা যখন নোট করবেন তখন নিজের মতো করে এটা সুন্দরভাবে নোট করবেন। যেখানে শক্তি ব্যয় হয়, কাজ শক্তি ব্যয় হয়, যে কাজ করে তার শক্তি ব্যয় হয়। মানে কাজ কে করতে পারে? মানে সাবজেক্ট কে হতে পারে? নাউন বা প্রোনাউন। তার মানে যেখানে নাউন বা প্রোনাউনের শক্তি ব্যয় হয়, এটা আপনি নিজেই স্টাইল করে পড়ে লিখে নেবেন, নাউন বা প্রোনাউন। এন ফর নাউন, পি ফর প্রোনাউন। যেখানে নাউন বা প্রোনাউনের শক্তি ব্যয় হয় সেটা হচ্ছে অ্যাকশন ভার্ব। খুবই ইজিলি আমরা কভার করে ফেলছি। যদি আমি বলি ইট মানে খাওয়া, খেতে শক্তি ব্যয় হয় কিনা? অবশ্যই হয়, তাহলে ইট হচ্ছে একটা অ্যাকশন ভার্ব। যদি আমি বলি গো মানে যাওয়া, যেতে শক্তি ব্যয় হয়। যদি আমি বলি স্লিপ SLEEP, স্লিপ মানে ঘুমানো। এখন অনেকে দ্বিমত করতে পারেন, ঘুমাতেও কি শক্তি ব্যয় হয়? অবশ্যই শক্তি ব্যয় হয়, কারণ ঘুম থেকে ওঠার পরেই সকালে আপনার ক্ষুধা লাগে। তাহলে আগে ছিল এতগুলা একদম পেট লোড করে গেলেন ঘুমাতে, আবার ক্ষুধা লাগলো কেন? তার মানে সেখানেও শক্তি ব্যয় হয়। যদি বলি রেস্ট, তাহলে রেস্টে কি শক্তি ব্যয় হয়? অবশ্যই রেস্টেও শক্তি ব্যয় হয়। যারা কিনা বায়োলজির স্টুডেন্ট বা সায়েন্সের স্টুডেন্ট তারা জানেন আমাদের ভিতরে যে ফুসফুস, হৃৎপিণ্ড, যেটা হার্ট বলি, আরো আমার হজম প্রক্রিয়া, ডাইজেস্টিভ সিস্টেম, এগুলো পরিচালনা হওয়ার জন্য শক্তি লাগে, এই জন্য শক্তি ব্যয় হয়। তার মানে আমি অ্যাকশন ভার্বের বিষয়টা খুবই সহজভাবে বুঝতে পারলাম।
আমি যদি স্টেটিভ ভার্ব মানে কি নাউনের অবস্থা বা অবস্থান বোঝায়, তাহলে আমি সুন্দর করে লিখি যে বি ভার্ব। এই যে বি ভার্ব একটা ইন্টারেস্টিং বিষয়, অনেকেরই কনসেপ্ট সঠিক জানা নাই। এছাড়াও আছে লাইক, এছাড়াও আছে লাভ। এটা ইয়ে হয়ে গেছে, এটা এটা আমি বলছি কি, আচ্ছা এই কয়েকটাই। আচ্ছা আমরা আবার ফিরে আসছি, মানে এটা ইয়া হয়ে গিয়েছে। বি ভার্ব গুলো আছে, মানে বি ভার্ব লাইক, লাভ, হ্যাভ, এটসেট্রা, এগুলো হচ্ছে স্টেটিভ ভার্ব। তাহলে যদি আমি বলি আই প্লে ক্রিকেট, হ্যাঁ মেধা বলুন। মানুষজন শুনুন, তাহলে এখানে হচ্ছে প্লে, তাহলে প্লে এবং এম কোনটা বি ভার্ব, মানে কোনটা স্টেটিভ ভার্ব আর কোনটা হচ্ছে অ্যাকশন ভার্ব বলুন তো? এটা কেন অ্যাকশন ভার্ব বলুন তো আপনি? হ্যাঁ, এই যে খেলা করা একটা অ্যাকশন ভার্ব, মানে কি যেখানে শক্তি ব্যয় হয়, খেলা খেলতে কি শক্তি ব্যয় হয়, দ্যাটস ওয়াই এটা অ্যাকশন ভার্ব। আর দেখুন আই অ্যাম, আমি হই, এই যে হই মানে হইতে কি কোনো শক্তি ব্যয় হচ্ছে না, এটা আমার কি বোঝাচ্ছে, আমি যে একটা ছাত্র, মানে আমি একটা প্লেয়ার, এই যে আমার কি বোঝাচ্ছে, অবস্থান বোঝাচ্ছে। যদি বলি জরিনা, আপনি বসুন, ইজ আ ডক্টর, তাহলে বলুন তো জরিনা আসলে এখানে ইজটা আসলে কি ভার্ব? অবশ্যই স্টেটিভ ভার্ব, কারণ এই স্টেটিভ ভার্বটা হচ্ছে জরিনার কি বোঝাচ্ছে, একটা অবস্থান বোঝাচ্ছে। আমি কতটুকু বোঝাতে পেরেছি? তার মানে আমার ভার্বের বিষয়টা একটু হলেও ক্লিয়ার। হ্যাঁ আবার একটু বলুন তো। হ্যাঁ হ্যাঁ, এখানে এম হচ্ছে এই যে আমি যে একজন খেলোয়াড়, তাই না? তাহলে আমার দেখুন আমি কি, আই অ্যাম আ স্টুডেন্ট, অথবা লিখলাম আই অ্যাম আ টিচার। তাহলে এই টিচারটা কি আমার অবস্থান না? আমি কোন প্রকার কাজ করি, আমার জব কি? তাহলে আমার জব হচ্ছে টিচারগিরি করা, টিচার। আর আপনাদের জব হচ্ছে বর্তমানে স্টুডেন্ট। তাহলে এই যে এই জিনিসটা কি কে বোঝাচ্ছে, যে আমি হই, তাহলে আমার অবস্থানটা কোন ভাব বোঝাচ্ছে? অ্যাম। ঠিক আছে, এই জন্য এটাই। তাহলে আবার আমরা ফিরে আসি অবজেক্টে। জায়গা নেই, হ্যাঁ ও জায়গা রাখেননি। আমাদের পড়া শেষ, স্টপ। আচ্ছা আমাদের পড়া শেষ, আমরা বলবো আসলে আমরা কেন এতক্ষণ পড়াচ্ছি, সেটা আমরা বলেই আপনাদের ছুটি দেব। স্টপ। আমরা কি বুঝলাম, অবজেক্ট দুই ধরনের হয়, একটা হচ্ছে ডিরেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট। সো ডিরেক্ট ইনডিরেক্ট এই কনসেপ্টটা কখন আসবে, যখন একটা বাক্যে দুইটা অবজেক্ট থাকবে, তাই না? আর যদি একটাই অবজেক্ট থাকে, সেটা কি অবজেক্ট? ডিরেক্ট অবজেক্ট। ওকে, আই বারবারই ফিরে আসছে, আই লাভ জরিনা। এখন আসুন এখানে আমি এটা হয়ে যাচ্ছে। এখন আসুন এখানে আমরা ভার্বকে খুঁজে বের করি। তাহলে একদম ভার্বটা আমার দিকেই চোখ মিলে আছে, লাভ, তাই না? সো এখন আমরা এখানে তাহলে আমরা কি খুঁজবো, প্রথমে ভার্বকে খুঁজে বের করব। লাভ পেলাম, সেই ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করব। তার লাভ মানে কি, ভালোবাসা। তাহলে কে ভালোবাসে, কে, আমি ভালোবাসি। তাহলে এই যে আইটা হচ্ছে কি, সাবজেক্ট, কাকে ভালোবাসি, ভার্বকে কে বা সরি কি বা কাকে দ্বারা ভালোবাসি মানে প্রশ্ন করব, তখন হচ্ছে এটা হয়ে যাবে কি, অবজেক্ট। আচ্ছা বলুন তো, এই জরিনা ব্যক্তি নাকি বস্তু? তাহলে আমরা জানি ইনডিরেক্ট মানে কি বাচক, আর ডিরেক্ট মানে কি বাচক, জরিনা। তাহলে কি কি হবে, কি হবে বঙ্কিম? ডিরেক্ট। কারণ আমরা বারবার বলে আসছি, একটা থাকলে ওটা হোক ব্যক্তি বা বস্তু, সেটা কোন অবজেক্ট হবে? ডিরেক্ট অবজেক্ট হবে। এগুলো সহজ জিনিস, সকলেই পারে। হ্যাঁ আপনি দাঁড়ান।
দ্বিতীয় বাক্যে কোনটা ডিরেক্ট আর কোনটা ইনডিরেক্ট অবজেক্ট? ডিরেক্ট হচ্ছে মাই বুকস আর ইনডিরেক্ট হচ্ছে জরিনা। আমরা ডিরেক্ট অবজেক্টকে আমি ডিও দ্বারা বোঝাচ্ছি। ডিও মানে ডিরেক্ট অবজেক্ট, আর ইনডিরেক্ট মানে হচ্ছে আই ডিও দ্বারা বোঝাচ্ছি ইনডিরেক্ট অবজেক্ট। থ্যাংক ইউ, সিট ডাউন। আমরা আগে 2 নম্বর বাক্যটাকে নিয়ে গবেষণা করি। আমাদের লক্ষ্য হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্টকে খুঁজে বের করা। সাবজেক্ট অবজেক্টকে খুঁজে বের করতে হলে আমাকে খুঁজে বের করতে হবে ভার্বকে। তাহলে দেখুন তো, ভার্ব মানে যেখানে শক্তি ব্যয় হয় অথবা অবস্থা বোঝায়। তাহলে এই যে গেইভ মানে আমি দিয়েছিলাম, দিতে আমার শক্তি ব্যয় হয়ে গিয়েছিল। তাহলে এই ভার্বটা আসলে একটা কি ভার্ব? অ্যাকশন ভার্ব। তাহলে এখন আমি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করব? কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমি কি পাবো? অবজেক্ট পাবো। তাহলে আমি কি দিয়েছিলাম? বই দিয়েছিলাম। তাহলে এই যে কি দ্বারা প্রশ্ন করলে আমি পাই অবজেক্ট, সেই অবজেক্ট হচ্ছে কি? মাই বুকস। কাকে দিয়েছিলাম? জরিনাকে। এটা তাহলে কি হবে? কিসের সাবজেক্ট হবে? দুটাই অবজেক্ট। তার মানে এখানে আবারও বলছি কেন ডিরেক্ট বা ইনডিরেক্ট কথাটা আসছে, কারণ এখানে দুইটা অবজেক্ট আছে, এই জন্য ডিরেক্ট ইনডিরেক্ট আসছে। আমি চাইলে এই প্যাটার্নটাকে উল্টা করে লিখতে পারি, আজকে এটাকে বিশ্লেষণ করবো না, বাট এইভাবে লেখা যায়, আই গেভ মাই বুকস টু জরিনা। তাহলে এখানে মাই বুকস কি ডিরেক্ট নাকি ইনডিরেক্ট? কি ডিরেক্ট, এটা বস্তুবাচক না। আর কাকে দিয়েছিলাম? জরিনাকে, এটা কি ইনডিরেক্ট। এতটুকু ক্লিয়ার? তাহলে এবার দেখি আমি কি বোঝাতে পারলাম। এই যে ব্রিং, লিখুন আর সকলে প্লিজ লিখুন, ব্রিং মি আ কাপ অফ কফি। আমরা জরিনাকে বললাম, জরিনা প্লিজ ব্রিং মি আ কাপ অফ কফি। মুখের সামনে বললো, পারব না। এটা ডিরেক্ট ইনডিরেক্ট বের করুন। শেষ শেষ ওকে। তাহলে একটু আমরা ফিরে আসি, আমার সাথে মিলান। এই যে ব্রিং মানে হচ্ছে আনা। তাহলে ব্রিং মিয়া কাপ অফ কফি মানে আমার জন্য 1 কাপ কফি আনো। তাহলে এটা হচ্ছে একটা কি স্যার? ভার্ব, যেটার নাম হচ্ছে অ্যাকশন ভার্ব। এই যে মি এখানে কি বলুন তো? ইনডিরেক্ট অবজেক্ট, আই ডিও। আর কি আনো? আ কাপ অফ কফি। এটা হচ্ছে কি অবজেক্ট? ডিরেক্ট অবজেক্ট। সো এরকম আপনারা নিজে একটা উদাহরণ লিখুন তো খাতায়, আর আমি এটা মানুষ একটু আমরা শুনি। ওই যে আমরা প্রথমে মাদারটাকে এনেছিলাম, সেই মাদারটা পড়া তো আমরা বৃথা যেতে দেবো না, এই জন্য অ্যাডজেক্টিভকে টেনে আনলাম। সো এখন আমাদের জানতে হবে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব খুবই সহজ। ওই যে একটু আগে যেগুলো লিখলাম না, ওগুলা বি ভার্ব। তারপরে কি আর কি আছে? লাভ, লাইক, টেস্ট, তারপর কি? সাউন্ড, বেলা বেলা বেলা। আর বেশি পড়ার দরকার নেই, জান। মানুষজন, আশা করি এতটুকু লেখা শেষ হয়েছে। আচ্ছা, বি ভার্ব মানে কি? আমরা তো জানি এম, ইজ, আর। হ্যাঁ, ওয়াজ ওয়ার। আর বাকিটুকু যেহেতু অনেকে জানে না, ওটা নিয়ে আর আলোচনা করছি না, পরে করবো। এতক্ষণ থেকে যা বললাম সেটা একটু আমরা রিভাইজ দেই। সাবজেক্ট কিভাবে খুঁজে পাই? সাবজেক্টকে খুঁজে পাওয়ার জন্য আগে আমাকে ভার্বকে খুঁজে বের করতে হয়, তাই না? এবং ভার্বকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, আমি যে উত্তর পাবো সেটা হচ্ছে অবজেক্ট। আর যদি কে বা কারা দ্বারা প্রশ্ন করি, তাহলে যা পাবো তা সাবজেক্ট। যদি কে দ্বারা করি, তাহলে একটা মানুষ পাবো, কারা দ্বারা করলে একের থেকে বেশি পাবো, এতটুকুই, তাই না? এখন আসুন, আমরা আবার টাইটেল দিয়েছি অবজেক্ট ভার্সেস কমপ্লিমেন্ট। কখনো কখনো এই দুটো মারামারি লাগতে পারে, তখন আমরা কাকে বেছে নেবো সেটাই দেখছি। আমি হই আই অ্যাম আ টিচার, একজন শিক্ষক। তাহলে আমি যদি এই ভার্বকে প্রশ্ন করি, এখানে ভার্ব কে অ্যাম না, তাহলে আমি কি হই? আমি একজন শিক্ষক হই। তাহলে এখানে ভার্বকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, তাহলে আমরা কি পাবো? অবজেক্ট পাবো। তাহলে যদি আমি কোনো বাচ্চাকে জিজ্ঞেস করি আ টিচার বা টিচার এটা কি, সে নিঃসন্দেহে না জানলে বলবে অবজেক্ট। তারপরে আমি বললাম ইউ আর এক্সট্রা অর্ডিনারি, তুমি কি হও? তুমি হও অসাধারণ। তাহলে অনেকে এটাকে বলতে পারে কি হতে পারে? অবজেক্ট। মোটেও এটা অবজেক্ট হবে না, আমরা বলবো কেন নয়। ইউ প্লে ফুটবল, তুমি কি খেলো? আমি ফুটবল খেলি। কি খেলো? ফুটবল খেলি।
আই প্লে ফুটবল, তাহলে এটা কি হবে? অবজেক্ট। জরিনা ইজ আগলি, জরিনা কি বা কেমন? জরিনা হচ্ছে আগলি, আগলি এটা অনেকে অবজেক্ট বললেও বলতে পারে, কিন্তু আমরা দেখবো এগুলো কে কোনটা অবজেক্ট আর অবজেক্ট নয়। তার মানে আসলে কমপ্লিমেন্ট কি? কমপ্লিমেন্ট আসলে দুই ধরনের, একটু সাইড করে জাস্ট ছোট্ট করে লিখি। একটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, শেষ, এই যে এগুলাই লেখা শেষ, আর নাই। আমরা বলছি না এটা আমাদের শেষ টাইটেল। আচ্ছা, মূল বিষয় হচ্ছে আপনাকে শিখতে হবে, বিষয়টা হচ্ছে এটাই। আর একটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। গুড, তাহলে এটাকেও ডিজাইন করে দিই। এতটুকু কি লেখা শেষ? আচ্ছা, আমরা যখন বললাম সাবজেক্ট কি বলে অবজেক্ট দুই ধরনের হতে পারে, ডিরেক্ট, ইনডিরেক্ট। ঠিক কমপ্লিমেন্টও দুই ধরনের, একটা সাবজেক্টিভ আর একটা হচ্ছে অবজেক্টিভ। সো আমি আর লিখবো না, মুখে বলি। দেখুন, সাবজেক্টিভ মানে এখানে বিষয়ের সাবজেক্টের সাথে সম্পর্কিত, সাবজেক্টিভ আছে, আর অবজেক্টিভ মানে এখানে অবজেক্টের সাথে সম্পর্কিত। তাহলে সাবজেক্টিভ মানে একটু ছোট্ট করে সুন্দর করে একটু তীর চিহ্ন দিয়ে লেখেন, সাবজেক্টের অপর পরিচয়, সাবজেক্টের অপর পরিচয়। আর অবজেক্টিভ মানে কি হবে দেখি আপনারা কেমন? হ্যাঁ, অবজেক্টের অপর পরিচয়। আর নাই, আমাদের লেখা শেষ। আই এম আ টিচার, আমি হই একজন শিক্ষক। তাহলে আমি কি হই? একজন শিক্ষক হই। তাহলে হচ্ছে কি দ্বারা প্রশ্ন করলে আমি যা পাই, ভার্বকে আমি বললাম সেটা অবজেক্ট, কিন্তু এখানে আমি আর অবজেক্ট বলবো না, আমি এটাকে কি বলবো? কমপ্লিমেন্ট। কেন এটাকে আমি কমপ্লিমেন্ট বলবো? কারণ এই যে এই টিচারটা যে কথা, আমি একই কথা। সহজ কথা হচ্ছে, আমি যদি সাবজেক্ট, এটা কে স্যার? সামনেটাকে সাবজেক্ট সমান লাস্টে যে ওয়ার্ড বা ওয়ার্ডস আছে, এটা যদি সমান লিখতে পারি, আবার একটু বুঝাচ্ছি, সাবজেক্টের জায়গায় যে আছে সেটা সমান এই যে পিছনের জায়গা, মানে এটা অবজেক্ট, বাট এখানে অবজেক্ট না, এটা কমপ্লিমেন্ট। কেন কমপ্লিমেন্ট বলবো? কারণ এই সাবজেক্ট সমান যদি ওই পিছনের একটা শব্দ থাকে, একটা শব্দ, অথবা একের থেকে বেশি থাকলে যে ওয়ার্ডস, তাহলে আমি সেটাকে কি বলবো বলুন তো? কমপ্লিমেন্ট। এবং সেই কমপ্লিমেন্টে কি নাম দেব? সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। কারণ এটা হচ্ছে সাবজেক্ট নিয়ে বলছি, আমি আরেকটু বুঝাবো, নো সমস্যা। পজিটিভটা আজকে আলোচনা করবো না। আবার একটু আমরা ফিরে আসি। আই মানে আমি খেলি, কি খেলি? ফুটবল খেলি। তাহলে আমি কি খেলি? ফুটবল খেলি। তাহলে এখানে ফুটবলটা কি? অবজেক্ট। কিন্তু এবার যদি কেউ বলে, কেন আমি তো কি দ্বারা প্রশ্ন করলে আর টিচার পেলাম, কি দ্বারা প্রশ্ন করা সত্ত্বেও আপনি এখানে কমপ্লিমেন্ট বললেন, আবার এখানে সেই কি দ্বারা প্রশ্ন করা সত্ত্বেও আমি যেটা পাচ্ছি এটাকে আপনি অবজেক্ট বলছেন। হ্যাঁ, এটা এখানে অবজেক্ট। কারণ এই যে সাবজেক্ট সমান আমি ফুটবল লিখতে পারি, এটা কি কোনো মেক সেন্স করে? আমি কি কোনোদিন ফুটবল হতে পারি? না, এটা মেক সেন্স করে না। যেহেতু মেক সেন্স মানে এটা কমন সেন্সে খেলে না, এই জন্য এটা আসলে কমপ্লিমেন্ট না হয়ে কি হবে? অবজেক্ট হবে। তাহলে এখন যদি আমি বলি ইট ইজ আ ক্যাট, ইট ইজ আ ক্যাট, এটা হয় একটা বিড়াল, তাহলে এটা হয় কি? আ ক্যাট। তাহলে বলুন তো, আ ক্যাট অবজেক্ট না কমপ্লিমেন্ট? কমপ্লিমেন্ট। কারণ এটা মানে ইহা, ইট সমান আমরা হচ্ছে বিড়ালটা প্রকাশে করছি। যদি আমি বলি আই লাভ জরিনা, তাহলে এই যে জরিনাটা এখানে কি? আই লাভ জরিনা না, জরিনা, আচ্ছা আই লাভটা তো লিখে নিই, তাই না? আই হেট দেই বাজার, আই হেট জরিনা। তাহলে জরিনাটা না সাবজেক্ট নাকি ইয়া? জরিনাটা আসলে কি এখানে? অবজেক্ট নেই, কমপ্লিমেন্ট? অবজেক্ট। কারণ আই ইকুয়াল কখনো জরিনা হতে পারে না, আই একটা আলাদা জিনিস, মানুষ, জরিনা আর একটা আলাদা মানুষ, এর জন্য এটা কি স্যার? কমপ্লিমেন্ট না, এটা হয়ে যাবে অবজেক্ট। আপনারা আরেকবার করুন তো, সাবজেক্টিভ নাকি অবজেক্টিভ? এই যে এটাই তো সাবজেক্টিভ। মানে কি? সাবজেক্টিভ মানে কি? সাবজেক্টের অপর পরিচয়। এখানে আই মানে আমি, আমার আরেকটা পরিচয় কি? আর টিচার। যেহেতু আই সাবজেক্ট, তাহলে এটা হচ্ছে কি? সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। ক্লিয়ার? ওর বাবা, এখানে তো হাজার হাজার উদাহরণ দেওয়া যায়। এই যে ইউ ওয়ার আ থিপ,
থিপ বানান কি জানি না, চোর। হ্যাঁ ওটাই। দেখুন ইউ, তুমি ছিলে একজন কি চুন্নি বা চোর? তাহলে তুমি কি ছিলে? তুমি কি ছিলে? চোর ছিলে। তাহলে এই যে চোরটা হচ্ছে তোমার আরেকটা পরিচয়। তাহলে এটাও কি, এটা কার পরিচয়? এই যে তোমার মানে ইউ। তাহলে এর জন্য এটা সাবজেক্ট আর একটা পরিচয়, মানে এটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। হ্যাঁ, এই যে এখানে আমরা বলবো জরিনা কি? জরিনা হয় কুৎসিত। তাহলে দেখুন জরিনা যে কথা, কালটি একই কথা, কালটি মেয়ে জরিনা। ঠিক আছে, আর একটা কোথায় গেল? এই যে ইউ আর এক্সট্রা অর্ডিনারি, ইউ যে কথা, তুমি যে কথা, তুমি একটা যে অসাধারণ মানুষ, একই কথা। এর জন্য সাবজেক্টের অপর পরিচয়, এর জন্য সেটাকে আমরা কি বলবো? কমপ্লিমেন্ট বলবো। এবং এক্স্যাক্টলি এটার নাম হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এতটুকু আমি কি বুঝাতে পারি নাই, না পারছি? তো বলুন। সম্পূর্ণ না বুঝলে হবে, অল 50% বুঝলে হবে। সো আমাদের পড়াশোনা তো শেষ, কিন্তু আমাদের দিকে তাকিয়ে এই চারটা জিনিস আছে, এগুলা পড়াবো না। এই চারটা জিনিসের নাম শুধু বলেন যে এক্সটেনশন। একটা টাইটেল দেন শুধু, এই যে ছোট্ট লিখবেন, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বা কমপ্লিমেন্ট বাদে বাক্যে যা থাকে তাই ইএক্সটি। বাকিটা সুন্দর করে লেখেন। অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বা কমপ্লিমেন্ট বাদে যা থাকে তা এক্সটেনশন। আজকের ক্লাসে কি নতুন কেউ এসেছেন? কে নতুন এসেছেন? আর আর কে আসছে নতুন? মেয়েদের মধ্যে কে এসছে? রোমানা, আর কেউ আসেনি? আরেকবার প্লিজ। হ্যাঁ, এক্সটেনশন মানে কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বা কমপ্লিমেন্ট বাদে বাক্যে যা থাকে সেটাই হচ্ছে কি এই যে এক্সটেনশন। শেষ। বলুন কিভাবে হবে? তাহলে মি আসলে দেখুন, আমাকে দাও, এটা হচ্ছে একটা বস্তুবাচক জিনিস। আমরা অবজেক্টের অবস্থান হচ্ছে ভার্বের পরে, আর সাবজেক্টের অবস্থান হচ্ছে কি? ভার্বের আগে। এক্স্যাক্টলি, এটা ভার্বের পরে আছে না? তাহলে কাকে দাও? আমাকে দাও। কি দাও? হ্যাঁ, তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, আমি ভার্বকে প্রশ্ন করলে কি পাবো? অবজেক্ট। এই জন্য মি যেহেতু একটা বস্তু, কি বলে সরি, ব্যক্তি না, মানুষের ক্ষেত্রে মি ইউজ করা হয় না, গরু ছাগলের ক্ষেত্রে। হ্যাঁ, এই জন্য যেহেতু মানুষ ব্যক্তিবাচক, এই জন্য এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। আর আপ 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 কফি, এটা হচ্ছে বস্তু। এই জন্য আমি কি বুঝাতে পেরেছি? হ্যাঁ, শেষ মুহূর্তে আমরা বিশৃঙ্খলা না করি। স্টপ স্টপ স্টপ। কারো কি কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, কারো কোনো প্রশ্ন নেই? কারো কোনো প্রশ্ন নেই? সুন্দর করে 10 সেকেন্ডের মধ্যে খাতা কলম সব ব্যাগে ঢুকায় রাখেন। তিনটা বেজে গেল। ও হ্যাঁ, গানটা আগামী ক্লাসে ধরি। আচ্ছা ঠিক আছে, এখন এখন স্টপ স্টপ স্টপ। না কোনো শব্দ হবে না প্লিজ, কোনো কথা হবে না। ফাইজা, না কি নাম ওর? ফাইজা না? ফাইজা স্টপ। আমি লাস্ট বার ওই একই কথা বলছি, প্রথমে যে কথা বলেছি। তো আজকে যারা আসছেন, নেক্সট ক্লাস আসলে ভেবে চিন্তে আসবেন। ঠিক আছে, যেহেতু আপনি ক্লাসে আসছেন মানে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক লিখতে হবে। এন্ড অ্যাজ এ টিচার হিসেবে যদি আমি বোর্ডে লিখতে পারি, তাহলে আপনিও শিক্ষার্থী হিসেবে খাতায় লিখতে পারবেন। বোর্ডের থেকে খাতায় লেখা তুলনামূলক সহজ, কিন্তু আপনার কাছে আরো বেশি কঠিন মনে হবে। রাইট, আসলে আমরা যে যে জায়গায় থাকি ওটাকেই আসলে বড় করে দেখি। আপনার জায়গায় মনে হচ্ছে বাবা কিন্তু বোর্ডে কি সুন্দর লেখা যায়, আবার সাথে সাথে মোচাও যায়, কিন্তু এর থেকে খাতায় আরো ইজিলি কম পরিশ্রমে লেখা যায়, এটা মাথায় রাখবেন। আমি লিখছি, পাশাপাশি কথা জোরে জোরে বলছি, আপনি শুনছেন এবং সেগুলো লিখে নিচ্ছেন, বোঝার চেষ্টা করছেন। তার মানে হচ্ছে উভয় দিক থেকে আমরা কোনো কিছু শিখতে হলে উভয় দিক থেকে আমাদের এগিয়ে আসতে হবে, শুধু একপাক্ষিক এগিয়ে আসলে হবে না।
এই জন্য, এবং আপনার কোনো ধারণাই নেই যে আসলে আপনি কত কিছু শিখতে যাচ্ছেন ইনশাল্লাহ সামনের দিকে। এই জন্য আমি আসলে বারবার এই কথাটাই বলছি, যারা নেক্সট টাইমে আসবেন তারা খুবই ভেবে চিন্তে আসবেন, কারণ আসলে আমরা ওই শিক্ষার্থীগুলোকে নিয়ে এগোতে চাই না যে শিক্ষার্থীগুলো আসলে মাঝপথে হারিয়ে যাবে। এবং আগামী ক্লাসে আমরা আরো কিছু কঠোর কথা বলবো, রাইট? তো সেই কঠোর কথা সামারি হচ্ছে এমন, আপনি কোর্স চলাকালীন সময় মাঝপথে ছেড়ে যেতে পারবেন না, কারণ ঈদ পর্যন্ত এখানে সরকারি স্কুলের বাচ্চা কাচ্চা আছে, রাইট, যাদের পরীক্ষা পর্যন্ত থাকবে। কোনো এখানে আমাকে কাহিনী দেখাতে পারবেন না অমুক সময় প্রাইভেট আছে, তমুক সময় প্রাইভেট আছে, আপনি প্রাইভেটটা একটু পিছিয়ে নেন বা আমি আসতে পারবো না। সো এখন থেকে আগামী 1 বা 1.5 মাসে চিন্তা করে এখানে আসবেন, মাঝপথে হারিয়ে যেতে আপনি পারবেনই না। বুঝতে পারছেন? আজ যদি একান্ত আপনি বুঝতেই পারছেন না, সেটা আমাকে বিনয়ের সাথে বলবেন, আমি আপনাকে বিনয়ের সাথে বের করে দেব। মানে যে বুঝতে পারছে না তাকে তো আমি তার যন্ত্রণা তো বাড়াতে চাই না আমি। আর 2 নম্বর হচ্ছে, আমরা একটু স্বপ্ন বড় দেখি, আমরা ছোট স্বপ্নওয়ালা বাচ্চাদেরকে আমরা আসলে পড়াতে চাই না। আমাদের সাথে থাকেন, আপনারা অনেক স্বপ্নই দেখতে পারবেন। এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি কি শিখবেন বা শিখবেন না সম্পূর্ণ ক্লাস শেষে, তার থেকে মূল বিষয় হচ্ছে আপনার চিন্তা ভাবনা অনেক হারে পরিবর্তন হয়ে যাবে আমাদের ক্লাসে। দেখবে যে দিন শেষে আপনার আসলে আমরা যেই পড়াগুলো পড়িয়েছি এগুলোর মনেই নাই, কিন্তু আমরা যে কথাগুলো বলেছি বা যে অভ্যাসগুলো আপনার মাঝে একটু একটু করে গড়ে উঠেছে, সেই অভ্যাসগুলোই আমাদেরকে মনে রাখাবে। এটা মানে বিগত বছরগুলোতেও হয়েছে, সামনের বছরগুলোতে হবে, যখন আমরা ইউনিভার্সিটি টিচার হব তখনও হবে ইনশাল্লাহ। আমার কথা মোটামুটি শেষ, আমি শুধু একটু সামারি করে দিতে চাই। একটা বাক্যের মূল বিষয় হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বা কমপ্লিমেন্ট, এবং এগুলো হচ্ছে এক্সটেনশন। সাবজেক্ট এবং ভার্ব, এটা ছাড়া বাক্য হয় না। বিশেষ করে ভার্ব হচ্ছে বাক্যের প্রাণ, ভার্ব ছাড়া কোনোভাবেই বাক্য গঠন সম্ভব নয়। সো আমাদের ভালোভাবে ইংরেজিতে আয়ত্ত করার জন্য আমাকে সাবজেক্ট সম্পর্কে প্রপার আইডিয়া থাকতে হবে, ভার্ব সম্পর্কে থাকতে হবে, অবজেক্ট সম্পর্কে প্রপার আইডিয়া থাকতে হবে। আর এই যে এক্সটেনশনটা আসলে কিছুই না, এগুলো হচ্ছে অ্যাডভার্ব, আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। আমরা সাবজেক্ট কিভাবে খুঁজে পাই, ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট খুঁজে পাই, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট খুঁজে পাই, এই দুটো কথা মাথায় রাখতেই হবে আপনাকে। আর এর মাঝে যে কথাগুলো আছে এগুলো অল্প একটু করে মাথায় থাকলেও কোনো অসুবিধা নাই, মানে ভুলে গেলেও কোনো অসুবিধা নাই। লাস্ট মূল কথা বারবার রিপিট করছি, আগামী ক্লাস যারা আসবেন ভেবে চিন্তে আসবেন। আমরা যখন চেঞ্জ শুরু করব তখন দেখবেন যে মানে এত কিছু লিখতে হচ্ছে, তখন যেন আবার নিজের মাঝে আফসোস করতে না হয় যে বাবা কোন দুঃখে ঢুকলাম। মাঝপথে আপনি হারিয়ে যেতে মোটেও পারবেন না, রাইট? মানে আমরা আপনাকে হারিয়ে যেতে দেবো না। তারপরে যদি কারো ইচ্ছা থাকে না আমি আসবোই না, সে আমাদেরকে সুন্দরভাবে বলবেন যে আমি আর আসবো না, আমাকে আপনি বের করে দেন। তখন আমরা সবার সম্মুখে তাকে আমরা বিদায় জানাবো, ঠিক আছে? নিজে দেওয়ানিগিরি করে বের হয়ে যেতে পারবেন না। আবারও বলছি, নিজে দেওয়ানিগিরি করে বের হয়ে যেতে পারবেন না, যেটা কিনা আপনাদের অভ্যাস, মানে আমাদের অভ্যাস। আর হচ্ছে আজকে হচ্ছে 3 নম্বর ক্লাস। তো আমরা আসলে আমাদের পেমেন্টের যে বিষয়টা আছে, যারা তো আমার সাথে কথা বলেছেন তারা তো কথা বলেছেন, কবে দিবেন বা কি দিবেন, বা যারা বলেন নাই কথা বলার কোনো থাকলে আমার সাথে অবশ্যই কথা বলতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপেও নক দিতে পারেন, কোনো অসুবিধা নেই যদি মুখে বলতে অসুবিধা হয়, আর যদি ফিনান্সিয়াল প্রবলেম থাকে। অ্যান্ড আপনাদেরকে পেমেন্ট আসলে করতে, এটা দেখুন এটা কিন্তু কোর্স, এটা তথাকথিত করে প্রাইভেট নয়। এই জন্য আপনাকে আসলে 5টা ক্লাসের মধ্যে মানে আমরা যদিও আগে ছিলাম বলে আগামীকাল বা এর পেমেন্ট করতে হবে, বাট আমরা দেখলাম যে এটা কেমন হয়ে যাচ্ছে। সো আজকে 3 নম্বর ক্লাস, 4 এবং 5 এই দুইটা ক্লাসের মধ্যে আপনাকে কি করতে হবে, পেমেন্ট করতে হবে। যদি একান্ত করে সমস্যা থাকে সে আমাকে নক করবেন, অবশ্যই আবার আমাকে বললেই হবে, কোনো অসুবিধে নাই। আমি কি আপনাকে বোঝাতে পারছি? এবং আরেকটা আমার ফিলোসফিটা একটু বলি, যে আমার কাছে যারা মানে যাদেরকে আমার পড়ানোর সুযোগ হয়, এভাবেই বলি, যাদেরকে আমার পড়ানোর সুযোগ হয় তারা অ্যাটলিস্ট মানে যতক্ষণ আমার কাছে থাকবে বা যেই মাসটা যতটুকু সময় আমার কাছে থাকবে, তারা হচ্ছে গতানুগতিক অন্যান্য শিক্ষার্থী থেকে একটু হলে আলাদা হতে হবে। সেটা হোক আচার আচরণে, চিন্তা ভাবনায় এবং পরিশ্রম করার মানসিকতায়, রাইট? আমরা বারবার বলেছি মানে ক্লাস মাঝে মাঝে এমন ক্লাস থাকবে আপনাকে খুবই ভালো লাগছে, আবার মাঝে মাঝে লাগছে খুবই বোরিং লাগছে, ভালোই লাগছে না। ওই মানে যেই ক্লাসটা আপনাকে বোরিং লাগবে ওটাই মেইন ক্লাস, আর যেটা খুব মজা লাগছে ওটা মেইন ক্লাস না। এই জন্য কষ্ট করে হলেও লিখে নেবেন, লেখার বিকল্প নেই। আর আমরা বেশি কথা বাড়াবো না। থ্যাংক ইউ। একই কথা, আগামীকাল স্কুল আছে আপনাদের? নেই? ও তাহলে আগামীকাল বন্ধ দেওয়ার মানেই হয় না।
হ্যাঁ, কালকে তো একই সময় আসবেন। আগামীকাল কার কার প্রাইভেট আছে 2:30টার সময়? আচ্ছা 2:15 ধরেন, মানে 2:30টায়। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে 2টার দিকেই বা 2:10-15 ছুটি দেবো ইনশাল্লাহ আগামী ক্লাসে। কারো কোনো প্রশ্ন আছে, কোনো জিজ্ঞাসা বা কোনো বলার? কোনোই নেই। Okay. আমার মূল কথা সামারি, যদি আপনার কারো ফিনান্সিয়াল মানে সমস্যা থাকে আমাকে জানাতে পারেন। 2 নম্বর কথা হচ্ছে 5টা ক্লাসের মধ্যে আপনার পেমেন্ট করতে হবে, দিস ইজ কোর্স। এন্ড আমাদের চিন্তা ভাবনা একটু পরিবর্তন করবে, এমন না যে আমি ক্লাস শেষে টাকা দেবো, এটা মোটেও হবে না। রাইট, যদি আপনার সমস্যা থাকে সেটা আমি আপনাকে জানাবেন, ওটা তো কোনো অসুবিধা নাই। ওকে, তো ক্লাস শেষে টাকা দেবো, কোর্স শেষে টাকা দেবো, তার আগে আমরা আপনাকে বিদায় জানাবো। তো ঠিক আছে, কল আসুক একটু পরে ধরি। দিয়েছেন কোন গার্ডিয়ান আবার দিয়েছেন নাকি?